স্বাগত আজকে বাংলাদেশে। আপনাদের সঙ্গে আছে আমি খালেদ মুহিউদ্দিন। উন্নয়নের সড়কে থাকতে অনড় সরকারি দল, ক্ষমতায় যেতে ব্যতিব্যস্ত সরকার বিরোধীরা, পরমতা সহনশীলতার মান বাড়ানোর ব্যাপার থাকছে আড়ালে। এসব নিয়ে আজকের আলোচনা গণতন্ত্রের হাল। কথা বলতে স্টুডিওতে আছেন আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক অ্যাডভোকেট আফজাল হোসেন, আছেন বিএনপির মুখপাত্র ধানের শীষের সম্পাদক সাখাওয়াত হোসেন সায়ন্ত, আছেন জাতীয় পার্টির চেয়ারপারসনের উপদেষ্টা ব্যারিস্টার শাহনাজ পাটোয়ারি এবং গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জুনায়েদ সাকি। স্বাগত আপনাদের। অ্যাডভোকেট আফজাল হোসেন, আপনারা কিছুদিন পর একটি স্থানীয় সরকার নির্বাচন হতে যাচ্ছে, পৌরসভা এবং উপজেলা ইউনিয়ন পরিষদের ক্ষেত্রে নির্বাচন হচ্ছে। সেই নির্বাচনে যাতে বিএনপি নেতাকর্মীরা অংশ নিতে না পারেন, কোনো কর্মকাণ্ড না চালাতে পারেন, সেজন্য গণগ্রেপ্তার করা হচ্ছে। কথাটি ঠিক কিনা? না, একদম সত্যি না কথাটি। আমি মিথ্যা বলবো না, কিন্তু কথাটি একদম সত্যি না এই কারণে যে নির্বাচন, একটি স্থানীয় সরকার নির্বাচন, সেই নির্বাচনের মেয়াদ শেষের দিকে, বিশেষ করে মেয়র নির্বাচন, তো সেই নির্বাচন যথাসময়ে হবে। এ ব্যাপারে সরকারের তো গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেয়, স্থানীয় সরকারকে শক্তিশালী করা, এইসব ব্যাপারে কমিটমেন্টের অংশ হিসাবে নির্বাচনটি সঠিক সময় অনুষ্ঠিত হবে। এবং সেই নির্বাচনের সাথে এই গ্রেপ্তারের আমি মনে করি কোনো সম্পর্ক নেই। এবং গ্রেপ্তার কি সেরকম কি গ্রেপ্তার হচ্ছে? অনেক গ্রেপ্তার হচ্ছে। আসলে আমরা প্রতিদিনই খবর দিচ্ছি যে যৌথ বাহিনীর অভিযান চলছে। কালকে আমরা কথা নানা জেলায়, নানা জায়গায়, নানা ফর্মে, শুধু পুলিশ নয়, পুলিশের সাথে র্যাব, বিজিবি সহ অন্যান্য বাহিনী। এটা নিছকই ল অ্যান্ড অর্ডার সিচুয়েশনের বিষয় এবং এটার সাথে নির্বাচন বা অন্য কোনো কিছু এরকম সম্পর্ক নেই। এটা আমি মনে করি যে ল অ্যান্ড অর্ডার সিচুয়েশনের যদি ওই রকম এজেন্সি তারা যদি কিছু মনে করে থাকে যে দেশের, কিন্তু আপনার তো সামনের নির্বাচনে মানে বিএনপি বা তার জোট সমর্থক কেউ নির্বাচিত হোক সেটি চান না। না, আমরা তো নির্বাচনে সকলে অংশগ্রহণ করুক এবং সেই জন্য নির্বাচনকে যাতে আরো বেশি পার্টিসিপেটরি হয় এবং দলগুলো যাতে অংশগ্রহণ করতে পারে, তার জন্য নির্বাচনী আইন ও সংশোধনের ব্যাপার হয়েছে। এবং সেখানে কিন্তু যাতে নির্বাচনে দলীয় ভিত্তিতে নির্বাচন হয়, সেই নির্বাচন নিয়ে অবশ্য আপনার সাথে আরো কথা হবে। আমি ডক্টর সায়ন্ত আপনার কাছে জানতে চাইবো যে কারাগার থেকে জামিনে ছাড়া পেলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বরচন্দ্র রায়। আইন আদালত তার নিজস্ব গতিতে চলছে, এরকমই তো বলতে হবে। কেউ কেউ তো মুক্তি পাবেনি, সবাইকে তো রাখতে পারবেন না। সুতরাং কেউ কেউ মুক্তি পেলেই বলতে হবে যে আইন তার নিজস্ব গতিতে চলছে। তাহলে তো বলতে হবে যে স্বাধীনতার পর এ পর্যন্ত বাংলাদেশে সবসময় আইন তার নিজস্ব গতিতে চলেছে, আমরা অত্যন্ত সুশাসনের মধ্যে ছিলাম, আমরা ভালোই ছিলাম। তাহলে আর এত কথা কেন? টকশোতে এত কথা বলার প্রয়োজন হতো না। আইন তার নিজস্ব গতিতে চলছে না, এই একটা উদাহরণ আপনি দিলেন বলে আমাকে দিতে হচ্ছে যে বিএনপির মতো একটি দলের তার মহাসচিব, অত্যন্ত সজ্জন, সৎ, শিক্ষিত রাজনীতিবিদ বলে যার পরিচিতি, তিনি হচ্ছে মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তার বেলায় কি হলো? তার নামে ৮৬টি মামলা। তিনি অসুস্থ, তিনি দেশের বাইরেও চিকিৎসা করাতে গিয়েছেন, দুর্ভাগ্যজনকভাবে তার অপারেশন পর্যন্ত করানো যাচ্ছে না, এতটা ঝুঁকিপূর্ণ। সেই ব্যক্তি পর্যন্ত চিকিৎসার জন্য তিনি হসপিটালে আসতে পারেন না। কিন্তু তিনি তো বাংলাদেশে ফিরে আসলেন এবং আপনারা বললেন যে তাকে আসলে মহাসচিব করা হবে, তার থেকে ভার সরিয়ে নেওয়া হবে, এবং তিনিও বিভিন্ন জ্বালাময়ী রাজনৈতিক কর্মকাণ্ডে অংশ নিতে শুরু করলেন। তাকে তো অসুস্থ মনে হচ্ছিল না, আদালতের কাছে তিনি অসুস্থ বলে প্রতিপন্ন হননি। সেটি হচ্ছে তিনি অসুস্থ কি অসুস্থ না সেটা তো মনে হওয়ার বিষয় না, সেটা দেশের বাইরে এবং দেশে অসংখ্য চিকিৎসক তাকে দেখেছেন, তাদের যে রিপোর্ট সেটি আমলে আনতে হবে। আর একটু আমি শেয়ার করবো আপনার সঙ্গে, যেটা আওয়ামী লীগের তথ্য বিষয়ক সম্পাদক, এখন তথ্য নিয়ে যার কারবার, তার তথ্য আমরা বিশ্বাস করব নাকি এই যে নির্বাচনটি হচ্ছে, এই নির্বাচনটি স্থানীয় সরকার নির্বাচন এবং সেই মন্ত্রণালয়ের মন্ত্রী যিনি, তার কথা আমরা বিশ্বাস করব? এক সপ্তাহ আগেই মন্ত্রী বলছেন যে স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে দেশে স্থিতিশীল পরিবেশ ও শান্তি শৃঙ্খলা বজায় রাখার স্বার্থে এই গ্রেপ্তার অভিযান, এটা মন্ত্রী নিজে বলছেন অন রেকর্ড। অ্যাডভোকেট আফজাল, আপনি আরেকটু দেখাই যে দেখেন কিরকম বিপর্যয়। উনি বলছেন যে না, ওইটা আইন শৃঙ্খলার জন্য, কারাগারে বিপর্যয় এবং ব্যাপক হারে যে গ্রেপ্তার হচ্ছে, এটা আপনি আমার মনে হয় তথ্য গবেষণা সম্পাদক এই বিষয়টি নিয়ে যথেষ্ট গবেষণা নেই বলে আমাদের ধারণা। অ্যাডভোকেট আফজাল, আমি খুব ছোট করে জানতে চাইবো যে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের জামিন আসলে বাতিল হলো কেন? আপনি একজন আইনজীবী এবং আপনি জানেন যে আসলে জামিন সব মানুষেরই অধিকার, যিনি শুধু পালিয়ে যাবেন না এবং যার দ্বারা আর মামলার কোনো ক্ষতি হবে না। মির্জা ফখরুল ইসলাম আলমগীর দিয়ে কি ক্ষতি হবে এবং তিনি যে পালিয়ে যাবেন না, সেটি তো আসলে তিনি 2 সপ্তাহ পরে আবার দেশে ফিরলেন অস্ট্রেলিয়া থেকে।
না আসলে আমরা এই টক শোতে বসে কি আইন আদালত নিয়ে সেরকম কি কোনো মন্তব্য করতে পারি যেখানে বিচার বিভাগ একটা স্বাধীন অবস্থানে রয়েছে? আমরা টক শোতে বসে আইন আদালত নিয়ে করতে পারি কিনা, কিন্তু আমি যদি মানে জানি যে বিচারিক বিষয় নিয়ে আমরা কি না, এটি ঠিক বিচারিক বিষয় না। আমি বলতে চাচ্ছি তার জামিনটি যে বাতিল করা হয়েছে সেটি একটি আদেশ, স্পষ্ট আদেশ। আদেশ, আমি অবশ্যই। যতদূর আজকাল এটা তো- বুঝি এটা তো আদেশ প্রকাশিত। আদেশ হচ্ছে পাবলিক ডকুমেন্ট, public document। তো সেটি নিয়ে তো আমরা কথা বলতেই না পারি। ঠিক আছে, আমি মনে করি যে এটা নিশ্চয়ই যে কোর্টের কাছে প্রতীয়মান হয়েছে যে তার জামিনটি বাতিল হওয়া দরকার, সেই কারণে হয়তো বাতিল হয়েছে। এবং সেখানে তো আমি মনে করি যে কোর্ট কাছারি এগুলো আইন যেটা সরকারের, সেটা এখন তো একদম স্বাধীন একটি আলাদা সংস্থা। এবং সেই ক্ষেত্রে এই নিয়ে আমি মনে করি যে আমাদের আইন বিষয় নিয়ে কথা না বলাই উচিত, কারণ বিচার বিভাগের কারণ বিচার বিভাগটা বাংলাদেশে বিচার বিভাগটা নিয়ে আসলে দীর্ঘদিন আমি একজন আইনজীবী হিসেবে সেই রায়টি বা বিচারটি কি হলো সেটি নিয়ে আমি আসলে জানতে চাই। আমরাই তো আইনের শাসনের সবচাইতে অপপ্রক্ত আমাদের হয়েছে। আমাদের নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মারা গেছে, তারপর ইন্ডেমনিটি করে আইন করে বন্ধ করে দেওয়া হয়েছে। আমরা হলো সবচেয়ে বড় ভিকটিম। সুতরাং আমরাই তো আওয়ামী লীগ, আমরাই তো শেখ হাসিনার দল। আমরা চাই যে দেশে আইনের শাসন কায়েম হোক। আমি শুধু জানতে চাইছিলাম যে জামিনের আদেশ লঙ্ঘনের মতো বা জামিনের সিদ্ধান্ত লঙ্ঘনের মতো কোনো কাজ আসলে মির্জা ফখরুল করেছিলেন কিনা? না, এটা বিচার্যের বিষয়। তো ঠিক আছে, ধন্যবাদ। আমি এটা আপনাকে ধন্যবাদ ব্যারিস্টার শাহমাদের পাটোয়ারি। আমি আজকে দেখলাম যে জাতীয় পার্টির একজন আমি বলবো যে শীর্ষস্থানীয় নেতা, যিনি এখন সরকারের পানি সম্পদ মন্ত্রীও বটে, তিনি এই কথা বলছেন যে ভারত আসলে শুধু ভারতের কথা নিয়ে ভাবিত। আপনি বিষয়টিকে কি হয়? অবশ্যই আমি আজকে পত্রিকাতে দেখেছি, আমার কাছে মনে হয়নি যে এর আগে কোনো মন্ত্রী এত সাহসিকতার সাথে এই ইস্যুটি ফেস করতে পেরেছে। এবং আমি এটি বলবো যে এটার জন্য উনি একটা ধন্যবাদ প্রাপ্য। এবং উনি বলেছে যে ওয়ান সাইডেড ন্যাচারালি যে ফরেন পলিসিটা বেশ কিছুদিন ধরে হচ্ছে, সেটার কটাক্ষ করেছেন উনি, সমালোচনা করেছেন। আমি নিজেও মনে করি বেশ কিছু ওয়ান সাইডেড ব্যাপার হয়ে গেছে। বদরুদ্দিন ওমর পরশুদিন একটা আর্টিকেল লিখেছিলেন যুগান্তরে, এবং সেখানে একটা কথা বলেছিলেন যে সরকার কি না বলার ক্ষমতা হারিয়ে ফেলছে কিনা, উনি অনুপ চেটিয়াকে ইঙ্গিত করে বলেছেন আর কি। তো সেখান থেকে আমি মনে করি এই অবস্থানটি যথেষ্ট প্রশংসার দাবিদার, কারণ আমাদের পানি ইস্যুগুলো আনসলভ থেকে যাচ্ছে, ট্রানজিট আমরা দিয়ে দিচ্ছি, তো ওয়ান সাইডের ইস্যুগুলো সলভ হচ্ছে, বাইলেটারাল ইস্যুগুলো সলভ হচ্ছে না। তো সেটা অবশ্যই আমি মনে করি একটা ভালো উদ্যোগ। এবং শাহমাদের পাটোয়ারি, এটিতে পানি সম্পদ মন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদ বা প্রধানমন্ত্রীর বিশেষ দূত হোসেন মোহাম্মদ এরশাদের দায় আছে বলে আপনি মনে করেন? এখন উনি নিজেই পানি সম্পদ মন্ত্রী, এরশাদ সাহেব, উনি এটি মানে উনাকে যে বিষয়গুলিতে পরামর্শ দিবেন, আমরা শুনেছি যে সেই আন্তর্জাতিক বিষয়েই তাকে পরামর্শ দেওয়ার জন্য তিনি বিশেষ দূত নির্বাচিত হয়েছে। মন্ত্রীর দায়টা বাংলাদেশের সাংবিধানিক কাঠামোতে একটা কালেকটিভ মিনিস্ট্রিয়াল রেসপন্সিবিলিটি। ইন্ডিভিজুয়ালি আসে তখন সেই ইন্ডিভিজুয়াল কোনো করাপশন করে, ইন্ডিভিজুয়াল কোনো ম্যালফিজেন্স করে, আপনি রাষ্ট্রের সাথে আরেকটি রাষ্ট্রের বৈদেশিক সম্পর্ক, এটা কিন্তু একটা মন্ত্রণালয় দায় না। আপনি কি বলতে চান যে আনিসুল ইসলাম মাহমুদ সাহেব সেই দায়টি দিচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপরে? যদি ক্যাবিনেটের মেম্বার হয়ে থাকেন, অ্যাজ এ হোল ক্যাবিনেট দায়ী হবে যে কোনো ফলের জন্য। অবশ্যই আনিসুল ইসলাম মাহমুদ সেটি করছেন না, সেটি করছেন না। উনি যেটি বলছেন সেটি হচ্ছে যে ভারতের এই ইস্যুগুলোতে আমাদের কিছু কোশ্চেন মার্ক আছে, উনি কোশ্চেন মার্কগুলো রেইজ করেছেন। এখানে দায় চাপানোটা এখনো ইম্পর্টেন্ট না, ইস্যুগুলো রেইজ করা এবং সলভ করাটা ইম্পর্টেন্ট। জনাব জুনায়েদ সাকি, রাজনৈতিক কর্মসূচি পালনে বিএনপি বাধা পাওয়ার কথা বলছে। গণতান্ত্রিক বাম মোর্চা বা গণসংহতি আন্দোলনের জন্য এই সময়টা আসলে কেমন সেটা তো আমরা দেখেছি গত আমাদের রোড মার্চের মধ্যে। এবং আমরা রোড মার্চে যখন দ্বিতীয় দিনে ঝিনেদাতে পৌঁছালাম, মাগুরাতে আমাদের পুলিশি লাঠিচার্জ হয়েছে, মানিকগঞ্জে আমাদের পুলিশি লাঠিচার্জ হয়েছে। এবং এই লাঠিচার্জ আমরা বলতে পারি যে এটা আমরা আগেও দেখেছি। একটা সমাবেশে পুলিশ বাধা দিচ্ছে, লাঠিচার্জ, যদিও বাধা দেওয়ার কোনো আইনি এখতিয়ার নাই, কিন্তু আমরা একটা শান্তিপূর্ণ প্রোগ্রাম করছিলাম, আমরা একটা বহন নিয়ে যাচ্ছিলাম, ফলে আমাদের পক্ষে বিশৃঙ্খলা করার কোনো ঝুঁকি নেওয়ার মতো কোনো সুযোগ নাই। আমরা মানিকগঞ্জে নেমে আমাদের সমাবেশ সবাইকে জানিয়েছিলাম, মাগুরাতেও আমাদের জানানো হয়েছিল, কিন্তু তারা আমাদের লাঠিচার্জ করেছেন। কিন্তু এই ধরনের ঘটনাগুলো আমরা আগে দেখেছি। কিন্তু ঝিনেদা থেকে যশোর পর্যন্ত, যশোর সীমান্ত পার করে আমাদেরকে খুলনা পর্যন্ত যেভাবে আমাদেরকে পুলিশ, দুই জেলার সমস্ত পুলিশ মনে হচ্ছে আমাদের বহরের জন্য ডিপ্লয় করা হয়েছে, এবং তারা আমাদেরকে পুরো প্রায় গ্রেফতার করে সেখান থেকে পুরো 6-7 ঘন্টা কোথাও নামতে না দিয়ে, কাউকে এমনকি প্রাকৃতিক কাজ করতে না দিয়ে, দুপুরবেলা খেতে না দিয়ে আমাদের সন্ধ্যা 6টার সময় নিয়ে গিয়ে আমাদেরকে তারা খুলনা সীমান্তে
খুলনার একদম যেখানে বর্ডার লাইন ফুলতলাতে আমাদেরকে তারা রেখে চারপর ছেড়ে গেল। বিভিন্ন মোড়ে মোড়ে যেভাবে আমাদের দিকে রাইফেল তাক করে সশস্ত্র পুলিশরা 5 জন, মনে হচ্ছে একটা টেরোরিস্ট গ্রুপকে নিয়ে যাওয়া হচ্ছে। ফলে কি ধরনের গণতান্ত্রিক অধিকার এখানে আছে, এটা আমরা এই ঘটনার মধ্যে দিয়ে আমরা অন্তত মোকাবেলা করছি। আমাদের অনেক সিনিয়র নেতারা ছিলেন যাদের রাজনীতির বয়স প্রায় 50 বছর, তারাও বলেছেন যে 50 বছরের এই ধরনের কোনো পুলিশি তৎপরতা তারা দেখেননি। তো আমি সংক্ষেপে দুটো কথা বলি। একটা হচ্ছে যে আওয়ামী লীগের তথ্য গবেষণা সম্পাদক তিনি বললেন যে নিছকই ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন মোকাবেলা করা হচ্ছে পুলিশ, এবং এর সাথে নির্বাচনের কোনো সম্পর্ক নাই। কিন্তু ঘটনাগুলো কাকতালীয়ভাবে নির্বাচনের আগেই ঘটে, ফলে মানুষের মধ্যে কিন্তু প্রশ্নটা ওঠে যে সন্ত্রাসী ধরছেন নাকি আপনি আসলে বিরোধী দল। এবং সবসময় আওয়ামী লীগ যেটা করে বিএনপির কাজের সমালোচনা করে, কিন্তু একটু আগে উনি বললেন ডেফিনেটলি 75-এর যে হত্যাকাণ্ড এবং তারপরে যে ইন্ডেমনিটি, এর মতো জঘন্য কোনো তৎপরতা কি হতে পারে। কিন্তু ভিকটিম বলে ওনারা অন্যদেরকেও ভিকটিম বানান, এবং বিএনপির কাজের সমালোচনা করছেন যে তারা এইভাবে গ্রেফতার করেছে, এইভাবে মিথ্যা মামলা দিয়েছে, এইভাবে গ্রেফতার করেছে। এখন তারা একই কাজই করছেন, অর্থাৎ কাজটার ক্ষেত্রে কিন্তু আর পার্থক্য হচ্ছে না। ফলে অ্যাকশন ওনাদেরকে বিএনপির স্ট্যান্ডার্ডই নিয়ে আসছে। ফলে ওনারা যে দাবি করেন যে তারা মোর ডেমোক্রেটিক, সেই জায়গায় না। এখন এটা আরেকটা প্রশ্ন, আর সাথে আমি আরেকটা প্রশ্ন বলবো। উনি পানি সম্পদ মন্ত্রী জনাব আনিসুল ইসলাম মাহমুদ, তিনি ভারতের নদীর যে স্বার্থ রক্ষা, সেক্ষেত্রে ভারতের একতরফা অবস্থানটাকে তিনি বলেছেন। কিন্তু এটাও কিন্তু একইভাবে সত্য যে ভারত যে এতদিন ধরে এই একতরফা সিদ্ধান্ত, একতরফা স্বার্থ তাদের রক্ষা করে গেছে এবং আমাদের স্বার্থ ক্ষুণ্ণ করেছে, আমাদের পানি ন্যায্য হিসাব দেয়নি, এটার ক্ষেত্রে ধারাবাহিকভাবে পানি সম্পদ মন্ত্রীরা যেভাবে ভারতেরই স্বার্থ রক্ষা করে গেছেন এবং তাদের দিক থেকে আমরা তা শুনিনি এবং প্রতিবাদটা ঠিক মতো জায়গায় দেখিনি। যৌথ নদী কমিশনের বৈঠকে বাংলাদেশের স্বার্থ যথেষ্টভাবে উচ্চারিত হয়নি, বরং বিপরীতে বাংলাদেশের সাথে ভারতের যে সমস্ত স্বার্থ, ট্রানজিট একরূপিতে দিয়ে দেওয়া থেকে শুরু করে এই যে এমনকি নো ট্রানজিট, যেখানে অনেকে বলছেন 500 টাকার উপর মাসুল নির্ধারণ করা দরকার, সেখানে 130 টাকা প্রস্তাব করা হয়। কাজেই সবকিছুতে এই যে বাংলাদেশের স্বার্থ ক্ষুণ্ণ হওয়ার যে একটা বাস্তবতা আমরা সবসময় দেখি, সেটার ক্ষেত্রে কিন্তু কোনো পরিবর্তন জনাব আনিসুল ইসলাম মাহমুদ করেননি। ফলে তিনিও বাংলাদেশের স্বার্থ ক্ষুণ্ণ হওয়ার ক্ষেত্রে একই রকম ভাবে অভিযুক্ত। কাজে ধন্যবাদ দেওয়ার আমি কোনো যৌক্তিকতা এখানে দেখতে পাচ্ছি। জোনায়েদ আপনাকে ধন্যবাদ। অ্যাডভোকেট আফজাল হোসেন, আমরা একটা বিরতি নিব। বিরতির পর ফিরে এসে আপনার কাছে জানতে চাইবো যে দেখেন যে আপনারা নিজেদেরকে গণতান্ত্রিক দল, গণতন্ত্রের জন্য বিভিন্ন সময় বিভিন্ন ত্যাগ করা একটি দল হিসেবে বর্ণনা করেন, কিন্তু আমরা আসলে আপনাদেরকে হামলা, মামলা, নির্যাতনের ক্ষেত্রে অনেক ক্ষেত্রে আমরা দেখি যে আপনারা অনেক বিষয়ে আপনারা বাড়াবাড়ি করছেন এবং সেটি নির্বাচনকে সামনে রেখে করা হচ্ছে। গণতান্ত্রিক বাম মোর্চা যাদেরকে পথে পথে বাধা দেওয়া হয়েছে, যেটা আপনি নিরাপত্তা না, এটা পথে 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 বাধা দেওয়া হয়েছে, সেটি আপনি শুনলেন। এবং আরেকটি বিষয় হচ্ছে যে ট্রানজিটে যে মাসুল নির্ধারণ করা হয়েছে, যে ট্রানজিটে যে নির্ধারণ করেছে 192 টাকা, সেটি আসলে আরো 4 বছর আগে অন্তত 500 টাকার বেশি করার কথা বাংলাদেশের বিশেষজ্ঞরা বলেছিলেন, অন্তত 500 টাকার বেশি করার কথা। সেই বিষয়গুলো নিয়ে আপনি বলবেন। আমরা একটা বিরতি নিয়ে ফিরছি আপনার কাছে। ফিরে এলাম আজকের বাংলাদেশে। অ্যাডভোকেট আফজাল হোসেন, আওয়ামী লীগ আসলে বিরুদ্ধ মত একেবারেই সহ্য করতে পারে না, সেটা গণতান্ত্রিক বাম মোর্চা হোক, সেটি বিএনপি জামায়াতের অংশ। বিএনপি জামায়াতের উপর একটু বেশি থাকে ও গণতান্ত্রিক বাম মোর্চার ক্ষেত্রে হয়তো একটু কম ছিল, কিন্তু বিরুদ্ধ মত একেবারেই সহ্য করে না আওয়ামী লীগের এবং ভারতের ক্ষেত্রে। আপনি যদি এটা দেখেন যে আওয়ামী লীগ তার জন্মলগ্ন থেকেই কিন্তু দেশে যে গণতান্ত্রিক যে সংগ্রাম, সেই সংগ্রাম করতে গিয়ে আওয়ামী লীগ এমন কোনো কাজ করে না যাতে বিরুদ্ধ মত কখনো দমন করা হয়। এইরকম কোনো আওয়ামী লীগের আগে করে না, সেটা আমরাও জানি। কখনোই করে না, এখনো করছে না। এখন আপনি বিরুদ্ধ মত কোনটা? আপনি তো এখানে দলীয় দৃষ্টিকোণ থেকে যদি না দেখে বিষয়টা, বিরুদ্ধ হলো যদি এই বাংলাদেশে কে না জানে যে একটি ষড়যন্ত্র চলছে। ষড়যন্ত্রটা হলো এখানে একটি গুপ্ত হত্যা হচ্ছে, এখানে জঙ্গিবাদের আশ্রয় দেওয়া হচ্ছে, এখানে মৌলবাদের বিস্তার করা হচ্ছে, এখানে এক ধরনের সমাজে অ্যানার্কি সৃষ্টি করে গণতান্ত্রিক প্রক্রিয়াকে ব্যাহত করার জন্য, উন্নয়নের ধারাবাহিকতা ব্যাহত করার জন্য প্রতিনিয়ত চেষ্টা করা হচ্ছে। এবং কে না জানে এইগুলোর পিছনে এক ধরনের একটা সমন্বিতভাবে একটা রাজনৈতিক একটা মতাদর্শগত অথবা একটা নেতৃত্ব পর্যায় থেকে দমন করাই দরকার। না, দমন তো সেখানে না, সেখানে হলো যে আমি বলছি যে এই ব্যাপারগুলো বাংলাদেশে যাতে না হয়, তার জন্য আইন প্রয়োগকারী সংস্থা বলেন অথবা সরকারের নীতি নির্ধারক জায়গা থেকে বলেন, একটা ব্যবস্থা তো থাকবেই। ফ্রি স্টাইল তো বাংলাদেশে এমন কিছু হতে দেওয়া যাবে না যাতে প্রতিনিয়ত এই যে নির্বাচন। আপনি বললেন যে
এই যে কাকতালীয়ভাবে জুনায়েদ সাকি বললেন যে নির্বাচনের সাথে এই দমন পীড়ন অথবা গ্রেপ্তার গণগ্রেপ্তার এগুলো একটা মিলে গেছে, কিন্তু এটাও তো সত্যি যে নির্বাচনকে ঠেকাতে গিয়ে এই বাংলাদেশে কিভাবে পেট্রোল বোমার চর্চা হয়েছিল, কিভাবে মানুষগুলোকে হত্যা করা হয়েছিল, শিক্ষা প্রতিষ্ঠান 500 শিক্ষা প্রতিষ্ঠান কিভাবে জ্বালিয়ে দেওয়া হয়েছিল, আচ্ছা। সেই বিষয়গুলো না, তো আপনি ভুলে বক্তব্য- যায়নি তো। না। কিন্তু অ্যাডভোকেট আজকে আফজাল হোসেন, তাহলে ভারতের প্রসঙ্গে যদি আসতে, যে ভারতের সাথে আমরা দর কষাকষিতে আমরা মানে বারবারই ভারতের স্বার্থই বেশি রক্ষিত হচ্ছে, বা আমরা আমাদেরকে ধৈর্য ধারণ করতে বলা হচ্ছে যে পরে কোনো এক সময় আওয়ামী লীগ অথবা বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা সবসময় মানে এই যে প্রতিবেশী দেশগুলি বলেন অথবা আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে আমাদের নীতি হলো কারোর সাথে বৈরিত না, সকলের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক নিয়ে আমরা এগিয়ে যাব। এবং এই যে পায়ে পাড়া দিয়া খালি খালি এক ধরনের ঝগড়া সৃষ্টি করে, এটা কিন্তু কোনো কূটনৈতিক মানে আমাদের যে স্বার্থ সেটা কখনো হাসিল হয়নি। এবং এই বাংলাদেশে আমরা কিন্তু- আওয়ামী লীগই কিন্তু একমাত্র সরকার যে ভারতের কাছ থেকে বলেন অথবা অন্যান্য আমাদের পার্শ্ববর্তী অন্যান্য দেশ থেকে বলেন, এটা প্রমাণিত যে গঙ্গার পানি চুক্তি থেকে শুরু করে এই কিছুদিন আগে মায়ানমারের সাথে যে সমুদ্র সীমার যে আমাদের যে আন্তর্জাতিক আদালত থেকে রায় পাওয়া এই যে বিষয়গুলো, এগুলো কিন্তু সবসময় এই যে আমি কয়েকদিন আগেও আমাদের মাননীয় নেত্রী কুড়িগ্রামে ঘুরে আসলেন যে এই যে মায়ানমারের সাথে আমরা ছিটমহলগুলো বিনিময় যেখানে right, হলো, right. এই যে দীর্ঘ 68 বছর তার পরে মানে, যে সমস্যাগুলো সমাধান, আসলে আপনার মনে আছে যে আসলে মায়ানমার থেকে কথা যখন- বলা খুব সহজ। আপনাদের মনে আছে যে সত্য- মায়ানমার থেকে সমুদ্র বিজয় হওয়ার পরেই আমরা শুনেছিলাম যে 1 বছরের মধ্যে ভারতের সাথে সমুদ্র নিয়ে সেটাও dispute- সলভ হয়ে গেছে, সেটাও তো solve হয়েছে। সেটা সলভ হয়নি এখনো। সেটাও তো সলভ হয়ে গেছে। সলভ হয়েছে। সেটা- solve হয়ে গেছে। সেটাতে- হ্যাঁ, সেটাও সলভ হয়ে গেছে। সেটাতে কি সেটাও আমরা- আমাদের আমাদের সেটা নিয়ে আমাদের সেটাও একটা মানে সম্মানজনক সমাধান বাংলাদেশ আচ্ছা হয়েছে। ঠিক আছে, সেটা আপনি বলছেন যে বাংলাদেশ ভারতের সাথে অনেক কিছু আদায় করতে পেরেছে। যাই হোক, আমি এটা কিন্তু শেখ হাসিনা বঙ্গবন্ধু কন্যা এবং এই যে লাস্টে যেটা হলো যে এই যে দীর্ঘদিনের যে এই যে ছিটমহল বিনিময়ের যে চুক্তি জি। অথবা সেটাও যে সমাধান হলো, এটা কিন্তু বাংলাদেশ কেউ করে নাই। কথা বলা অত্যন্ত সহজ, সত্য বড় কঠিন। এইটা সেই কঠিন, কিন্তু এটা শেখ হাসিনা ভালোবাসে, আমরা আপনাকে- ভালোবাসি, মুক্তিযুদ্ধের পক্ষে শক্তি ভালোবাসে, এবং সেই কারণেই এই দেশে যা কিছু অর্জন, যা কিছু ভালো, এর সাথে এই আওয়ামী লীগ, বঙ্গবন্ধু ডক্টর কন্যা, শেখ সাহেব তো- হাসিনা বলেন অথবা মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি সবাই জড়িত। ডক্টর সাহেব, গত কয়েকদিনে বিএনপি যে শীর্ষ মুরব্বী ও নেতাদের বক্তব্য থেকে আমরা যা জানতে পারছি তা হচ্ছে দ্রুত একটি স্বচ্ছ জাতীয় নির্বাচন দিলে দেশের পরিস্থিতি উন্নত হবে, নির্মূল হবে হচ্ছে জঙ্গিবাদ। সরকারি দলের শীর্ষ নেতারা শুরু থেকেই যে বলছেন যে দেশের সাম্প্রতিক নাশকতা, হত্যা, জঙ্গিপনা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত, বিএনপি নেতাদের বক্তব্য কি সেই বক্তব্যকেই আসলে প্রতিষ্ঠিত করছে না? মানে আপনারা বলছেন যে আপনারা যদি নির্বাচন দেন তাহলে এগুলি থেমে যাবে, তার মানে আপনারা যদি নির্বাচন না দেন এগুলি চলতে থাকবে, কারণ এগুলি আমরা করছি। না, এটা সেটা মিন করে না। কেন আমি কারণ যদি সমীকরণে BNP ফেলি আমি কি আবার ভেঙে ভেঙে বলবো? আমি আপনারা বুঝতে পেরেছি, হ্যাঁ? আমি আপনার সমীকরণটা বুঝতে পেরেছি যে সরকার অভিযোগ করছে যে জঙ্গিবাদের সঙ্গে বিএনপি বা 20 দলীয় জোট সম্পৃক্ত, তারা এটা করাচ্ছে। বিএনপি বলছে আপনারা একটি স্বচ্ছ গণতান্ত্রিক নির্বাচন দেন, তাহলে এটা থেমে যাবে। Right. তার মানে এটা তারাই করাচ্ছে কিনা, বা তাদের নিয়ন্ত্রণ আছে কিনা এটার উপর? জানুয়ারি থেকে 3 মাসের আন্দোলনের সময়ও ওই যে জ্বালাও পোড়াও পেট্রোল বোমা নিয়ে ওই একই কথা বলা হচ্ছিল যে বিএনপি বলছিল নির্বাচন দেন, সরকার বলছিল তার মানে এর কারণে আপনারা মানুষ পুড়িয়ে মারছেন, বিএনপি না করছিল। আসলে এই ইকুয়েশন সবসময় এভাবে মিলবে না। বাংলাদেশের গত 3 মাস কি মানে প্রথম 3 মাসে কি স্বচ্ছ মিলেছিল? কখনোই মেলেনি, কারণ এটা তদন্ত হবে স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে। যখন তথ্য বের হয়ে আসবে তখন বুঝতে পারবেন কতটা মিলে আর কতটা মিলেনি। এখনকার প্রসঙ্গে আপনাকে বলি যে পৃথিবীর অনেক দেশে এই যে জঙ্গি হামলা হচ্ছে সেখানে গণতন্ত্র আছে, এই জন্য অনেকে বলেন যে গণতান্ত্রিক প্রক্রিয়া তো এখানে আছে, তারপরে এই হামলা হচ্ছে কি করে। গণতন্ত্রহীনতা একমাত্র কারণ নয় সহিংসতা বা জঙ্গিপনার, কিংবা বাংলাদেশে গণতন্ত্র ফিরে আসলে একটি স্বচ্ছ নির্বাচন হলে জঙ্গিবাদ নির্মূল হয়ে যাবে, সেটিও হয়তো সত্য নয়। তবে যদি গণতান্ত্রিক বিএনপি নেতারা পরিবেশ বলছেন থাকে, কেন আসলে? নির্মূল হওয়াটা হয়তো আমরা এই শব্দ চয়নটা কেন করছেন জানি না, তবে যদি গণতান্ত্রিক পরিবেশ দেশে থাকে, গণতান্ত্রিক দলগুলোর মধ্যে সমঝোতা থাকে, তাহলে এই ধরনের সন্ত্রাসবাদ, এই ধরনের জঙ্গিবাদ সেটা নিয়ন্ত্রণ করা সহজ হয়। সেটা এইভাবে বিস্তার লাভ করা সহজ হয় না। কারণ হচ্ছে যখন দেশে গণতান্ত্রিক পরিবেশ থাকে না, যখন প্রধান রাজনৈতিক দলগুলো একে অপরের বিরুদ্ধে সময় ক্ষেপণ করেন এবং রাজনৈতিক প্রতিপক্ষকে দমনের জন্য ব্যস্ত থাকেন, সেই সুযোগে ওই গণতন্ত্রহীনতার সুযোগে, বিরাজনীতিকরণের সুযোগে ওই সুযোগটা গ্রহণ করে হচ্ছে অন্যান্য পক্ষগুলি, তারা ফ্লারিশ করে। এইটা আর খুব সংক্ষেপে দুই একটা জিনিসের একটু না, খুব সংক্ষেপে যদি বলেন, একদমই 30 সংক্ষেপে সেকেন্ডে। আমি দুই একটা জিনিস বলতে চাই। একটা হচ্ছে বাম মোর্চার উপর যে হামলা হলো সেটা
উনি বলছিলেন যে এটা নাকি নিরাপত্তা। আমাদের এখন যে কত কিছু শিখতে হচ্ছে, নিরাপত্তার আওয়ামী স্টাইল শিখতে হচ্ছে, গণতন্ত্রের আওয়ামী স্টাইল শিখতে হচ্ছে, যেখানে গণতন্ত্র না উন্নয়ন চাই আমরা, এই সব কিছু। আর একটা হচ্ছে যে বলছিলেন যে আওয়ামী লীগ নাকি কখনোই বিরুদ্ধ মত দমন করেনি, এবং আপনি বললেন অতীতে করেনি, আমরা জানি। মাওলানা ভাসানী, আজকে তার মৃত্যু দিবস, আমি ওনার প্রতি শ্রদ্ধা জানাই। উনি তো আওয়ামী লীগেরই অন্যতম প্রতিষ্ঠাতা এবং বাংলাদেশের সজ্জন রাজনীতিবিদ। সেই ব্যক্তির হক কথা পর্যন্ত নিষিদ্ধ করে দেওয়া হয়েছিল। তো বিরুদ্ধ মত দমন বলতে আর কি, আরো বিস্তারিত যাচ্ছি না আমি এই অনুষ্ঠানে। তার মানে আর একটা হচ্ছে ইন্ডিয়া নিয়ে, যেটা 10 সেকেন্ডে শেষ করি। ইন্ডিয়া নিয়ে আজকেও আমাদের স্বরাষ্ট্র সচিব যে কথা বলছেন যে বর্ডার কিলিং নিয়ে, আমাদের নাকি ওইখানে বাংলাদেশি নাগরিকরা অনৈতিক কাজ বন্ধ করলে বর্ডার কিলিং বন্ধ হবে, অনৈতিক কাজ করলেই কাউকে মেরে ফেলতে হবে। এই যে গত 2006 থেকে এই যে 300-র উপরে কথাটা একটু ম্যানিপুলেট করা হচ্ছে যে অনৈতিক কাজ বা মানে প্রয়োজনীয় ডকুমেন্ট নিয়ে পার হওয়ার সময় আসলে এরকম ঘটনা ঘটতে পারে, এরকম এই সচেতনতা বলতে বলেছেন। এটা মেরে ফেলার পক্ষে বলেন না, না মেরে ফেলার পক্ষে উনি বলেন নাই। আমি তার পক্ষেও শুনেছি তিনি মেরে ফেলার পক্ষে বলেন। আমিও শুনেছি, মেরে ফেলা বলেননি, কিন্তু বলছেন যে এটাকে শূন্যের কোঠায় নামিয়ে আনতে পারবো আমরা যদি বাংলাদেশের লোক সচেতন হয় এবং তারা অনৈতিক কাজ না করে। অনৈতিক কাজ করলে তাদেরকে গ্রেফতার করবে, তাদেরকে ধরবে, শাস্তির আওতায় আনবে, তাদের গুলি করে মেরে ফেলবে কেন? আপনি জানেন যে ওইখানে চোরাচালানকারীতে 2 দেশের মানুষ যাতায়াত করে, বিজিবির গুলিতে ইন্ডিয়ান কয়জন নাগরিক নিহত হয়েছে, কোন নিহতকে আমরা সমর্থন করতে পারি না। আপনি নিশ্চয়ই এই কথা বলবেন, কিন্তু আসলে যদি এরকম বর্ডার এরকম পাসিং হয় সেক্ষেত্রে অনেক কিছু বলা যেতে পারে। ব্যারিস্টার শামীম আহমেদ পাটোয়ারি, 10ম সংসদের শুরু থেকে বর্তমান সংসদে যে দুর্বলতার কথা বলা হচ্ছে তা হচ্ছে প্রধান বিরোধী দলীয় জাতীয় পার্টি, যেটি আমরা মানে আনিসুল ইসলাম মাহমুদের কথা আসলে একটি ফেস করলাম, জাতীয় পার্টি কয়েকজন মন্ত্রী পদে থাকা। সর্বশেষ টিআইবি যে পর্যবেক্ষণ জরিপ করেছে তখনও এই কথাটি উঠে এসছে। শুরু থেকে বিরোধী দলীয় নেতা রওশন এরশাদ, জাভা চেয়ারম্যান এরশাদ বারবার বলার পরও আপনাদের মন্ত্রীদের পদ ছাড়ার সিদ্ধান্তটা নিতে দেরি হচ্ছে কেন আসলে, বা সিদ্ধান্তটা আদৌ নেওয়া হবে কিনা? আমরা অনেকবার শুনেছি যে আমরা মন্ত্রীতে থাকছি না, আমরা ছেড়ে দিচ্ছি, কিন্তু এটা আসলে প্রথম থেকে আমিও অনেকবার বলেছিলাম যে আর্টিকেল 70-র সাথে ইনকনসিস্টেন্ট হতে পারে, ওয়েস্টমিনিস্টার ফর্মের সাথে ইনকনসিস্টেন্ট। আমি নিজেও এটার এগেইনস্টে সবসময় কথা বলে আসছি, বাট ইট ওয়ার্কস ফর লাস্ট 20 মান্থস। মানে মাস ধরে এটা কাজ করছে। সংবিধান ইজ দ্যাট ওয়ার্কস। এখন এই দেশের এই বিশাল ক্রাইসিসে 1-2জন মন্ত্রী থাকা না থাকাটা খুব বেশি ফ্যাক্টর বলে আমি মনে করছি না। এর থেকে অনেক বড় বড় সমস্যা আছে যেগুলো আমরা সমাধান করতে পারছি না। সংসদ অকার্যকর, এটা নিয়ে একটি রিপোর্ট টিআইবির হয়েছে। অকার্যকর সংসদ বলাটা সরাসরি মানে আমি একটু বিরোধিতা করব, কারণ এর আগে সংসদগুলোতে থেকে উপস্থিতি থাকতো না। টিআইবি রিপোর্টে অনেক কিছুই ছিল, অকার্যকর না। তো এক সময় তো সংসদ থেকে উপস্থিতি থাকতো না বিরোধী দল, হঠাৎ একদিন এসে তাদের সংসদ সদস্য পদটা রাখা হতো, বা বেতন ভাতা নেওয়া হতো, অথবা অসংসদীয় ভাষায়, অশোভন ভাষায় খারাপ শব্দ ব্যবহার হয়েছে। অ্যাটলিস্ট সেগুলো এখন হচ্ছে না। আপনি ইন্টারেস্টিং কথা বলেছেন সাকিব ভাই। আমরা একটা বিরতি নিতে হবে, বিরতির পর ফিরে এসে আমি যেটি আপনার কাছে জানতে চাইবো সেটি হলো যে প্যারিসে স্পর্শকাতর অনুষ্ঠানে যে সন্ত্রাসী হামলায় বা বোমা হামলায় যে আসলে অনেকে মারা গেলেন, সর্বশেষ 130 জনের কথা আমরা এই পর্যন্ত জানি। তার গোয়েন্দা কোনো আগাম তথ্য আসলে ছিল কিনা আমরা সেটা জানি না, ছিল না ধরে নিতে হবে, কারণ তারা এটি করতে ব্যর্থ হচ্ছে। বাংলাদেশের 2জন মন্ত্রী অন্তত এটি বলছেন যে বড় বড় রাষ্ট্র যেসব জায়গায় ব্যর্থ হচ্ছেন আমরা কিন্তু সেসব জায়গায় অনেক ক্ষেত্রে বিভিন্ন সক্ষমতার পরিচয় দিচ্ছি, বিশেষ করে আরো বড় ধরনের কোনো সন্ত্রাসী হামলা এবং মোকাবেলায়। আমরা ব্লগার এবং লেখকদের যে হত্যায় গোয়েন্দা ব্যর্থতার সক্ষমতা নিয়ে প্রশ্ন তুলছি, সেটি কতটা যৌক্তিক সেটি আপনি আমাদেরকে একটু বলবেন। আমরা একটা বিরতি নিয়ে ফিরছি। ফিরে এলাম আজকের বাংলাদেশে। সাকিব ভাই, গোয়েন্দা সক্ষমতা নিয়ে আমরা অনেক প্রশ্ন তুলেছি, কিন্তু আসলে গোয়েন্দা সক্ষমতা নিয়ে যেখানে আগাম তথ্য মানে প্যারিস, ফ্রান্স, যুক্তরাষ্ট্র তাদের কাছেই ছিল না। আপনি জানেন যে প্যারিসে কিন্তু বছরের শুরুতে শার্লি এবদোর ঘটনা ঘটেছে, তারপরে আবার মার্কিন একজন মেরিন সেনা একটি ট্রেনে বিপর্যয় থেকে বাঁচিয়ে দিয়েছিলেন একজনকে করে। এরকম ঘটনা কিন্তু অনেকগুলি ঘটলো ফ্রান্সে, এবং তারা হুমকি দিয়ে জেনে শুনে গোয়েন্দাদের আগাম তথ্যর ক্ষেত্রে আমরা বড় বড় রাষ্ট্র যেখানে ব্যর্থ, আমরা আমাদের ব্যর্থতাকে বেশিরভাগ সময় বড় করে দেখি কিনা, বা আমরা মনে করি কিনা যে আমাদের গোয়েন্দারা আসলে গোয়েন্দাদের মানে সক্ষমতার প্রশ্ন তোলাটা কতটা যৌক্তিক বলে আপনি মনে করেন? না, এই যে এটা তো একটা প্রশ্ন হিসেবে উঠেছে, মানে প্যারিসে এত ধারাবাহিক হুমকির মধ্যে থেকে এবং এতগুলো হামলা হওয়ার পরেও এই হামলা যখন হলো তখন মানে প্যারিস, ফ্রান্সের গোয়েন্দা সংস্থা যাদের সক্ষমতা নিয়ে অনেক উচ্চ ধারণা আছে তাদের এই ব্যর্থতা কারণ অনেকেই খুঁজছেন, এবং অনেকে এর মধ্যে অনেক
মানে বড় কনস্পিরেসির একটা জায়গাও খুঁজে পাচ্ছেন, যে এর সাথে অন্য আরো উচ্চতর আরো দক্ষ কোনো গোয়েন্দা সংস্থার সমর্থন কিংবা এক ধরনের পরোক্ষ সহযোগিতা ছিল কিনা ঘটনা ঘটতে দেওয়ার। যেমনটা টুইন টাওয়ার নিয়েও কিন্তু অল্টারনেটিভ থিসিস আছে, যে টুইন টাওয়ারে যে বিমান হামলা তার পেছনে আসলে আরো এই বিমান হামলা ঘটতে দেওয়া হয়েছিল কিনা, এবং তার মধ্য দিয়ে যে ধরনের পরবর্তী ইমপ্লিকেশন, অর্থাৎ আপনি কিভাবে বিশ্বকে সাজাতে চান। আমি একটা কথা বলবো, জর্জ ডব্লিউ বুশের একজন উপদেষ্টা ছিলেন, তিনি একবার বলছিলেন যে উই আর নাও এম্পায়ার, আমরা একটা সাম্রাজ্য, এবং সাম্রাজ্য হিসেবে আমরা আসলে বাস্তবতা তৈরি করি। যখন আমরা অ্যাক্ট করি তখন আমরা আসলে আমাদের নিজেদের বাস্তবতা তৈরি করে নিই, এবং তোমরা এটার জন্য গবেষণা করতে পারো, কিন্তু তোমরা যখন গবেষণা করবে তখন আমরা আবার নতুন করে অ্যাক্ট করবো এবং আমরা আমাদের নতুন বাস্তবতা তৈরি করব। তো এই যে নিজেদের মতো করে নিজেদের স্বার্থে বাস্তবতা তৈরি করা এবং সেই অনুযায়ী পুরো পরবর্তী গতিপথকে নির্ধারণ করার যে একটা আন্তর্জাতিক রাজনীতি, বারবার বাস্তবতা তৈরি করতে হলে বিভিন্ন ধরনের অন্তর্ঘাত ওর মধ্যে হইতে দিতে হবে। অন্তর্ঘাত নিতে হয়, সাকিব তারা ভাই, আপনি ওইটা বিশ্বাস করতেছেন? কোলাটারাল ড্যামেজ হিসেবে এটা সাকিব নেওয়া ভাই, হয়। আমেরিকা না, আমি এবং বলছি ফ্রান্স যে- যদি চায়, আমেরিকা এবং ফ্রান্স যদি চায় কোনো কিছুতে কোথাও আক্রমণ করতে হলে তাদের দেশের 130 জন নিরীহ লোককে মেরে ফেলতে হবে, কোথায়? বা মেরে ফেলতে হতে দিতে হবে। আপনিও না, না, মানে আমি এই- বলছি যে এগুলো নিয়ে আলোচনা আছে, আপনাকে এই আলোচনা আলোচনা হিসেবে যদি আছে। খুবই- এখন আমার বক্তব্য হচ্ছে যে গোয়েন্দা সংস্থার মানে- ব্যর্থতা। মানে আসলে আমি এখনকার- আপনার পয়েন্টে ফিরে আসি, এখনকার এই শক্তির- তর্কের মধ্যে আমি এখন ঢুকছি না। আমি বলছি যে এই যে মানে বিশ্ব যেভাবে সজ্জিত হয়েছে, এবং মূলত ওয়ার অন টেররের নামে আসলে যে দখলের একটা তৎপরতা জারি আছে এবং তার মধ্যে দিয়ে স্থায়ী যুদ্ধ অর্থনীতি টিকে আছে, সেটাই হচ্ছে মূল বাস্তবতা। এবং এর মধ্যে দিয়ে কিন্তু নানানভাবে ফ্রান্সের নিরীহ কি মার্কিন যুক্তরাষ্ট্রের নিরীহ মানুষ মারা যাচ্ছেন, আবার অন্য দিক থেকে আমরা আরব বিশ্বে কিংবা বিভিন্ন দেশে দেখব লক্ষ লক্ষ মানুষ নিহত হচ্ছেন, এবং ইরাক এবং সিরিয়ার একটা ভয়াবহ বিপর্যস্ত দশা তৈরি হয়েছে। কিন্তু সাকিব ভাই, আড়াই লক্ষ আমরা মানুষ কিন্তু- আমরা কিন্তু সেখানে কখনোই- নিহত আমরা কিন্তু- হয়েছেন। আমরা কিন্তু এই কখনোই- বাস্তবতা কিন্তু সাকিব ভাই, আমরা কিন্তু কখনোই আপনাদের এই নিয়ে কথা বলতে শুনি নাই যে ইরাক একটি কৃত্রিম রাষ্ট্র, যেটি ইংল্যান্ড বানিয়েছে সুন্নিদের অধিকার প্রতিষ্ঠা করার জন্য। তবে আপনার শিয়াদের টক শোতে কি কাছে- ইরাক কৃত্রিম না, রাষ্ট্র কি না, রাষ্ট্র নয়? না, না, এই নিয়ে কি না, না, আলোচনা সভা দেখেছেন? ইরাক একটি কৃত্রিম রাষ্ট্র, যেটি হচ্ছে যে তারা সীমানা নির্ধারণ করে দিয়েছে। সৌদি আরবকে এরকম করে একটি রাষ্ট্র বানানো হয়েছে যে সৌদি আরবের আসলে মানে সেই রাষ্ট্রটি শুধু গায়ের জোরে এবং তেলের জোরে, টাকার জোরে একটি প্রতিষ্ঠিত একটি রাষ্ট্র। সেগুলি তো কখনো বলতে শুনি নাই। কোথায়? মানে কখনো 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 পাশ না, দিয়ে। আপনার শুধু কোথায় আপনি শুধু- শুনেন নাই? শুধু- সেগুলো নিয়ে যেখানে আলোচনার দরকার, যেসব জায়গায় যে আলোচনা হচ্ছে, এগুলো নিয়ে অনেক বিস্তর লেখালেখি গবেষণা হচ্ছে, এবং সেসব বিষয়ে আমরা যতটুকু আমাদের সাধ্য সেখানে অংশ নিচ্ছি। সম্ভবত এটা সেই জায়গা নয়। আমি যেটা বলতে চাচ্ছি যে ওয়ার অন টেরর চলছে, সেই ওয়ার অন টেররের মধ্য দিয়ে একটা নতুন বাস্তবতা তৈরি হচ্ছে, যার মধ্যে দিয়ে সাধারণ মানুষ, নিরীহ মানুষ শিকার হচ্ছেন হত্যাযজ্ঞের। এবং এই পরিস্থিতিটার ঢেউ কিন্তু বাংলাদেশও আছে, ফলে বাংলাদেশ এই ঢেউ থেকে বাইরে থাকতে পারবে না। এবং সেক্ষেত্রে আমরা এটাকে কিভাবে মোকাবেলা করার প্রস্তুতি নিচ্ছি, আমরা আমাদের জাতীয় ঐক্য আমরা তৈরি করতে পারছি কিনা, আমরা আমাদের দেশের গণতান্ত্রিক ব্যবস্থা তৈরি করতে পারছি কিনা, এবং আমরা সমস্ত জনগণকে এই ব্যাপারে সত্যিকার অর্থে ঐক্যবদ্ধ রাখতে পারছি কিনা এই ধরনের মানে আন্তর্জাতিক ঢেউ মোকাবেলার জন্য। না, এ ব্যাপারে তো এই প্রশ্নগুলো বাংলাদেশের সামনে আছে। আমি কথাটা শেষ করি। এই প্রশ্নগুলো আছে, কিন্তু আমরা বাংলাদেশে যে পরিস্থিতি দেখতে পাচ্ছি, বাংলাদেশেও ধারাবাহিকভাবে আমরা দেখতে পাচ্ছি যে এক ধরনের মানে এই যে হত্যাকাণ্ড চলছে এবং উগ্রবাদের চর্চা চলছে, এবং তারা নাগরিকদেরকে মানে হত্যা ঘোষণা দিয়ে হত্যা করছেন। এখন সেই নাগরিকের কি মত না মত সে নিয়ে আমার দ্বিমত থাকতে পারে, কিন্তু বাংলাদেশে কোনো ব্যক্তিকেই, এমনকি রাষ্ট্রকেও কাউকে হত্যা করার লাইসেন্স আমরা দিতে পারি না। আর যদি বাংলাদেশে কোনো ব্যক্তি এরকম ঘোষণা দিয়ে হত্যার লাইসেন্স পায়, তাহলে সেখানে কিন্তু রাষ্ট্রের অস্তিত্ব আর থাকে না, কারণ রাষ্ট্র নিজে আইনি ভিত্তির উপর দাঁড়িয়ে থাকে। এখন অন্য কোন দেশের অজুহাত দিয়ে বাংলাদেশে একজন নাগরিকেরও হত্যা নিহত হওয়ার ব্যাপারটাকে আপনি জায়েজ করতে পারেন না। ফলে বাংলাদেশের মানুষ ট্যাক্স দিচ্ছে, বাংলাদেশের মানুষ রাষ্ট্রের কাছে তার নাগরিকদের জীবনের নিরাপত্তা চায়। এই ঘটনাটি ঘটছে। অ্যাডভোকেট আফজাল হোসেন, আমি খুব সংক্ষেপে খুব দ্রুত আমি এই ব্যাপারে একটু বলতে চাই। মানে আমাদের অবস্থানটা তো পরিষ্কার, যে বাংলাদেশের অবস্থান, যে বাংলাদেশের অবস্থান হলো যে সন্ত্রাসবাদের বিরুদ্ধে বাংলাদেশ জিরো টলারেন্স, এবং এটা বিশ্ব সম্প্রদায়ের সাথে বাংলাদেশ আছে। এবং এই যে ফ্রান্সের এই ঘটনার কিন্তু আমরা তো আসলে আমাদের অবস্থানটাকে, আমাদের অবস্থানের মানবতাবাদী শান্তিময় বিশ্ব আমরা চাই, এবং আমরা সেটা চাই। এই যে জঙ্গিবাদ অথবা এই যে একদম চরমপন্থা, এটা কিন্তু আজকের না, এই ইস্যু তো সেই আমরা সক্রেটিসের সেই ২,৫০০ বছর আগেও তো এরকম একটা মানে চরমপন্থা আমরা দেখেছি। কিন্তু এই যে চরমপন্থা বাংলাদেশেও যেটা হচ্ছে, এবং সেখানেও কিন্তু আমাদের বক্তব্য স্পষ্ট, সেটা হলো যে সাকিব ঠিকই বলেছেন যে এখানে কে কি মত,
মানে আমি সমাজবিজ্ঞানের ছাত্র, আমি নিশ্চয়ই ভ্যালু ফ্রি আমি থাকতে চাই, কিন্তু এখানে কে কি চিন্তা করে, কে মুক্ত চিন্তা করে, কে অন্য চিন্তা করে সেটা বিষয় না, আমরা সকলেই চিন্তা করি। হ্যাঁ, এখানে মূল্য আরোপ করাটা ঠিক না, কিন্তু তারপরও যে খুন হবে, খুনি অবশ্যই খুনি, এবং সেটা আমরা স্পেসিফিক প্রত্যেকটি ঘটনা আলাদাভাবে আমরা খুনি হিসেবেই দেখি, এবং তার বিচার হবে এই বাংলাদেশে। এবং আপনার নিরাপত্তা এবং নিশ্চিত করার কিন্তু জন্য সংকটগুলো কখন তৈরি হয়? সংকটগুলো কখন তৈরি হয় সেটি আমরা যখন বলে বাংলাদেশের দায়িত্বশীল দুইবারের প্রধানমন্ত্রী ছিলেন তিনি যখন বলেন যে এই যে শাহবাগের তরুণদেরকে যখন ঘোষণা দিয়ে বলেছিলেন যে এরা নাস্তিক, এরা বিরোধী, এবং এই সকল ঘটনা যখন বলা হয় এরকম দায়িত্বশীল জায়গা থেকে, তখনই কিন্তু এই হত্যাকাণ্ডগুলো সংঘটিত হয়। এই জায়গাটায় যেতে হবে, আপনি কিন্তু বলছেন যে এই সব বক্তব্যের ক্ষেত্রে যার যে মত থাকুক না কেন, হত্যার লাইসেন্স যে দেয়া যায় না, যেটি জোনাস সাকিব বলছিলেন সেই ব্যাপারে আপনি একমত হচ্ছেন, কিন্তু আবার আপনাদের কাছ থেকে শীর্ষ নেতৃবৃন্দ বলছেন যে সবাইকে একটু সচেতন হয়ে দায়িত্বশীল হয়ে লেখালেখি করতে হবে, সেটিও কিন্তু আছে। যাই হোক, আমি একটা বিরতি নিচ্ছি, বিরতির পর ডক্টর সায়ন্ত আপনার কাছে যখন ফিরবো তখন এই কথার প্রসঙ্গে যে শাহবাগীদের ব্লগার, নাস্তিক, ধর্মবিরোধী এগুলি কিন্তু প্রচারণা বিএনপি চালিয়েছে, বিএনপি শীর্ষ পর্যায়ে থেকেও চালিয়েছে। আমি পাশাপাশি এইও জানতে চাইবো যে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া কবে দেশে ফিরছেন সেই ব্যাপারে আপনার কাছে কোনো তথ্য আছে কিনা? আমরা একটা বিরতি নিচ্ছি, আমি ফিরছি আপনার কাছে। ফিরে এলাম আজকের বাংলাদেশে। ডক্টর সায়ন্ত, বিএনপি নেতা যে চেয়ারপারসন বেগম খালেদা জিয়া দেশে ফিরবেন কবে সেই সংক্রান্ত কোনো তথ্য আছে কিনা? আর এই যে অনেক হত্যা হচ্ছে ব্লগার বা প্রকাশক বা লেখক বা যে মতে প্রকাশ করুক না কেন, তাদেরকে নাস্তিক বলা, তাদেরকে ধর্ম বিদ্বেষী বলার ক্ষেত্রে যে বিএনপির একটি প্রচারণা ছিল, তার জন্য বিএনপি না স্বয়ং বেগম খালেদা জিয়া আপনার কিছুটা দায় নেবেন কিনা সেই প্রশ্ন। প্রথম কথা হলো, বিএনপি চেয়ারপারসন দেশে কবে ফিরবেন, এটা উনি যখন গিয়েছেন, এটা রাজনৈতিক সফর না, এটা রাষ্ট্রীয় সফর না, ওনার ব্যক্তিগত সফর, পারিবারিক। সেখানে গেছেন এবং উনি ওনার চিকিৎসার প্রয়োজনে সেখানে আছেন, পরিবারের সঙ্গে আছেন। একাধিকবার আসার ডেট হয়েছে, ভিসা প্রসেসিং, টিকিট কেনা হয়েছে, আবার ক্যান্সেল করা হয়েছে। সর্বশেষ আমরা যেটা মিডিয়ার মাধ্যমেই জানতে পেরেছি যে 20 তারিখে আসার একটা সম্ভাবনা আছে। আবারও পরিবর্তন হবে কিনা সেটি এখন বলা সম্ভব নয়, এটা তার ব্যক্তিগত বিষয়। আর শাহবাগের যে বিষয়টা আপনারা যেভাবে ঢালাওভাবে বলছেন যে বিএনপির তরফ থেকে কিংবা বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ঢালাওভাবে বলে দিয়েছেন যে শাহবাগে যারা আছে সবাই না, সবাই নাস্তিক, এই রকম শাহবাগী টার্মটা আসছে, কারণ আছে। কারণটা হলো গিয়ে এটা প্রমাণিত হয়েছে অনেক ক্ষেত্রে যে শাহবাগের এই মুভমেন্টে যারা নেতৃত্ব দিচ্ছিল তার মধ্যে অনেকের নামে, সেটাও তদন্ত সাপেক্ষই বলা যাবে যে তার নামে যেগুলি গেছে সেগুলি সবই তার ছিল কিনা। কাউকে আবার গ্রেফতার করার পরে তিনি স্বীকার করেছেন, মুচলেখা দিয়ে এসেছেন যে আর করবেন না, ফিরে এসে আবার নবীজির বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, ধর্মের বিরুদ্ধে তারা লিখেছেন। এইরকম অনেকের যে লেখা ছিল, তাতে এটা মনে হয়েছে যে ব্লগার যারা কিংবা শাহবাগের যারা আছেন, ওইখানে অনেক ধর্মপ্রাণ মানুষ আছেন, ওইখানে নেতৃত্বের মধ্যেই আছেন, আমার পরিচিতর মধ্যে এরকম আছে যারা মসজিদ কমিটির সদস্য। সুতরাং ওইখানে গেলেই নাস্তিক এটি নয়। বিষয়টা ছিল এরকম যে ওইখানে যারা এইটাকে প্রতিনিধিত্ব করছে তাদের মধ্যে কেউ স্বঘোষিত নাস্তিক হলেও কোনো সমস্যা নেই, আপনি ধর্মে বিশ্বাস নাই করতে পারেন, এটি আপনার অধিকার, কিন্তু অন্য ধর্মের বা তাদের অনুভূতিতে আঘাত করে আপনি লিখবেন, বলবেন, যেটি সম্প্রতি প্রধানমন্ত্রীও বলেছেন যে এটি করা উচিত নয়, সেটাই বিএনপি বলেছে। আমি তো প্রধানমন্ত্রীর কথার মধ্যে আর বিএনপি চেয়ারপারসনের কথার মধ্যে আমিও প্রধানমন্ত্রীর কথার সাথে বিএনপি চেয়ারপারসনের কথা খুব পার্থক্য দেখি না। অ্যাডভোকেট আফজাল হোসেন, আপনার জন্য প্রশ্ন হচ্ছে যে যখন স্টুডেন্টরা কোশ্চেন লিকের ব্যাপারে আন্দোলন করছিল তখনও তাদেরকে গ্রেফতার এবং পুলিশ নির্যাতনের শিকার হতে হয়েছে। ভ্যাট প্রত্যাহারের দাবিতে যখন তারা রাস্তায় নেমেছিল তখন তাদেরকে আসলে মানে আমি গুলি বলবো না, তাদেরকে রাবার বুলেট দিয়ে মারা হয়েছিল। তো সেইগুলি তো আসলে কোনো পলিটিক্যাল মুভমেন্ট না, এবং সেইগুলি কেন করবেন আপনি নিশ্চয়ই পরে জবাব দেবেন। আরেকটি বিষয় হচ্ছে যে কোনো ঘটনায় ঘটুক আওয়ামী লীগের এবং সরকারের শীর্ষ পর্যায়ে থেকে বলা হয় যেটি আসলে বিএনপি করেছে, সেটিও বা কতটা যৌক্তিক। আমি একটু ব্যারিস্টার শামীম পাটোয়ারি আপনার কাছে যেতে চাই যে ভাইস চেয়ারম্যান শমশের মোবিন চৌধুরী দল ছাড়ার পর 2 সপ্তাহ পরে পদত্যাগের ঘোষণা দিয়েছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এম শাহরিয়ার রুমি। বলা যায় পুরো ফেনী জাতীয় পার্টি স্থানীয় আওয়ামী লীগে যোগ দিল কয়েকদিন আগে। আপনি এই ধরনের দল ত্যাগ, দল পরিবর্তন এগুলি আপনি কিভাবে দেখেন? এটা তো দল পরিবর্তন, তো এটা তো বাংলাদেশে সবসময় হয়েছে। এর আগে জাতীয় পার্টি এর আগেও অনেকবার জাতীয় পার্টি থেকে লোক অন্য দলে চলে গেছে। এতে যে পার্টির খুব ব্যাপক ক্ষতি হয় কোনো পার্টিরই, তা কিন্তু না।
এটা হয় যখন একটি সরকার দীর্ঘদিন ক্ষমতায় থাকে, তখন স্বাভাবিকভাবেই তার একটা শক্ত অবস্থান হয়ে যায়। সুবিধাবাদী নেতাকর্মীরা তখন সেই সুবিধা পাওয়ার জন্য সেই দলে খুব দ্রুত চলে যায়। এবং আমাদের দেশে সবসময় দেখবেন জিয়াউর রহমান ক্ষমতায় এসেও কিন্তু বিভিন্ন দলের লোক পেয়েছে, এরশাদ স্যারও যখন আসছে তারা বিভিন্ন দলের লোক পেয়েছে। ক্ষমতায় থাকলে ক্ষমতার ধারে পাশে লোকজন অটোমেটিক্যালি চলে আসতে পারে। এটাতে আমি মনে করি না দেশের রাজনৈতিক প্রেক্ষাপট খুব একটা পরিবর্তন হয় বা এটা খুব সিগনিফিকেন্ট কোনো ঘটনা। তো আমি শাহবাগ নিয়ে একটু মন্তব্য করব। শাহবাগের এই তরুণরা কিন্তু আওয়ামী লীগের ছাত্রলীগ দ্বারা বা পুলিশ দ্বারাও কিন্তু নির্যাতিত হয়েছে। সো আসলে পলিটিক্সটা যে কোন জায়গায় বা এদেরকে কি কারণে ব্যবহার করা হয়েছে, কি কারণে পরিত্যাগ করা হয়েছে, এই পুরো জিনিসটাই জাতি একটা বিজয়ের অবস্থায় আছে। আমি নিজেও খুব কনফিউজড। প্রথমেই আমার কাছে মনে হয়েছিল যে আদালতে যখন মামলা চলছে তখন শাহবাগে প্যারালাল এই বিশাল মুভমেন্টটা কেন বা কি কাজে বা কতটুকু হেল্প করবে, এটা আমার কাছে মনে হয়েছে আইনজীবী হিসাবে। দ্বিতীয়ত মনে হয়েছে একসময় মনে হচ্ছে এটা প্রো আওয়ামী ফোর্স, একসময় মনে হচ্ছে না এটা তো প্রো আওয়ামী ফোর্স না, কারণ আমরা দেখছি আবার আওয়ামী লীগ তাদের উপর নির্যাতন করছে। আবার নির্যাতন দেখেই আপনি শুধু বুঝতে না, একদিন শুধু দেখেছি নির্যাতন, সব দিন দেখি না, নির্যাতন ছাড়াও নানা কারণে আসলে বোঝা যাচ্ছে যে এটা আসলে আমি কারণ শাহবাগে যারা ওই আন্দোলনের নেতৃত্ব দিচ্ছেন তাদের সমালোচনা খোদ সংসদে করা হয়েছে, সংসদে অনেকবার আমরা করা হয়েছে। কনফিউজড, এই বিষয়টা নিয়ে পুরোপুরি কনফিউজড। এবং সরকার থেকেও বা কোনো মহল থেকেই বা ইভেন শাহবাগে যারা মুভমেন্ট করছে তারাও কিন্তু অবস্থানটা সুস্পষ্ট করে কখনো বলতে পারেনি। আমার মনে হয় যে জোনায়েদ সাকি এই বিষয়ে একটু মন্তব্যটা আপনার যদি একটু আপনার পর্যবেক্ষণ এবং বিশ্লেষণ শুনি, কারণ আমরা দেখি যে শাহবাগ আন্দোলনের পর থেকে আমি যদি 2013 সালের 5 ফেব্রুয়ারি শুরু হওয়া সেই শাহবাগ মুভমেন্টের পর থেকে আসলে দেশের রাজনীতিতে ধর্ম একটি আলাদাভাবে ও অন্যভাবে কিছু ভূমিকা রাখছে। আপনার পর্যবেক্ষণ যদি আপনি একটু বলেন। না, ধর্মের ভূমিকা আমাদের বাংলাদেশের রাজনীতিতে এখানে তো মানে আগে থেকেও ছিল এবং আছে, কিন্তু এখন ধর্মের এই ভূমিকাটা মানে একটা ধরেন একটা গণতান্ত্রিক সমাজে দাবিটা কি আসলে রাষ্ট্র তার মানে নাগরিকদেরকে নাগরিক হিসেবে বিচার করবে না, ধর্মের ভিত্তিতে, জাতির ভিত্তিতে, ভাষার ভিত্তিতে কিংবা অন্য কোনো ভিত্তিতে, লিঙ্গের ভিত্তিতে বিবেচনা করবেন না। তারা রাষ্ট্র নাগরিকদেরকে নাগরিক হিসেবে বিবেচনা করবেন। ধর্ম কিন্তু সমাজে থাকবে এবং রাষ্ট্রের দায়িত্ব হবে বিভিন্ন যে ধর্মীয় গোষ্ঠীরা আছেন তার আপন আপন ধর্মচর্চা তাতে যাতে ঠিকমতো করতে পারেন তার সুরক্ষা দেওয়া, তাকে সেখানে সাহায্য করা। এখন এই পুরো ধর্ম কিন্তু চলে যাচ্ছে না, ফলে রাজনীতির মধ্যে একেবারেই কোনো মানে ধর্মীয় কোনো রকম লেশ থাকবে না কিংবা কেউ কিছুই করবে না, সেরকমটা আমরা একেবারে এই পর্যায়ে আমরা এখনই আশা করে ফেলতে পারছি তা না, কিংবা কখনো কেউ আশা করবে, অনেকে হয়তো আশাই করবে না। সেই মতভিন্নতা সেটা সমাজের মধ্যে থাকবে। আমাদের বক্তব্য হচ্ছে যে ধর্মকে যেভাবে রাজনীতির মানে একটা শাসনকে কায়েম রাখার জন্য ধর্মের সহায়তা কিংবা ধর্মের একটা নির্দিষ্ট ব্যাখ্যাকে দিয়ে চাপিয়ে দেওয়ার চেষ্টা এবং সেটাকে ভিত্তি করে রাজনীতি করার চেষ্টা এবং অপরের মত মানে হরণ করে জবরদস্তি করার যে চেষ্টা, এই চেষ্টাগুলো গণতান্ত্রিক চেতনার পরিপন্থী এবং সেই জায়গায় একটা সমালোচনা সবসময় আছে এবং একটা গণতান্ত্রিক রাষ্ট্র এই জায়গাগুলোকে আমার মনে হয় আমরা শেষ মিনিট অ্যাডভোকেট আফজাল আপনার কাছে শুনতে পারি যে আপনারা তো আসলে যারা পরীক্ষার মানে প্রশ্নপত্র ফাঁসের জন্য যারা আন্দোলন করেছে তাদেরকে নির্যাতন করেছেন, গ্রেফতার করেছেন, ভ্যাটের জন্য মওকুফের জন্য তাদের উপর আক্রমণ চালিয়েছেন। কিভাবে আপনারা দাবি করেন যে আপনারা আসলে পরমত সহিষ্ণু এবং যে কোনো কিছু হলেই আপনারা বিএনপির উপরে দোষ চাপিয়ে দেন সবসময় সবার আগে? ভ্যাটের দাবির ব্যাপারটা তো সরকার সেটা তো তাদের দাবি। প্রথম দিন রাবার বুলেট কেন চললেন? সেটা প্রথম দিন রাবার বুলেট ঠিক আছে, সেটা হয়তো রাস্তায় যদি কোনো আনুষ্ঠানিকভাবে দুঃখ প্রকাশ করেন নিশ্চয়ই, এটা আমি ব্যক্তিগতভাবে আমি মনে করি যে ছাত্রদের উপরে সেই রকম কোনো যদি ব্যবস্থা হয়ে থাকে তার জন্য এমপি লিটন তাকে গুলি করলো, যদি হয়ে থাকে এমপি লিটন যে ছেলেটাকে গুলি করলো তাকে কেউ আপনারা দেখতে গিয়েছিলেন? এমপি লিটন সে গ্রেফতার হয়েছে, তার যে ব্যবস্থা হয়েছে, ছেলেটাকে কেউ দেখতে গিয়েছিলেন কিনা? আপনারা তো পেট্রোল বোমা হামলা, আমি ব্যক্তিগতভাবে যাইনি, আওয়ামী লীগের কেউ গিয়েছিল এরকম? না, সেটা নিশ্চয়ই সেই ছেলের তার ঘটনার জন্য কোনো সাহায্য করা হয়েছে? ঘটনাটি যেটা ঘটেছে এবং তারপরে এমপি লিটন একজন সংসদ সদস্য, তাকে গ্রেফতার করা হয়েছে, পত্র পত্রিকায় টেলিভিশনে সেই জিনিসটি আসছে। অতীতে বাংলাদেশে কিন্তু এরকম ঘটনা, একটি ঘটনা রাষ্ট্র কিন্তু কখনো বসে থাকে না, ব্যবস্থা নিচ্ছে। ধন্যবাদ পাবেন। সংসদ সদস্য গ্রেফতার হয়েছে, এর চেয়ে বড় কি আর থাকতে পারে? অনেক কিছু থাকতে পারে, সংসদ সদস্যের ফাঁসি হতে পারে, সেটি এর চেয়ে বড় হতে পারে। সংসদ সদস্য তো ফুলের মালা নিয়ে বেরিয়ে যেতে পারে, এটিও বড় হতে পারে, কত বড় কিছু তো থাকতে পারে। না, ঠিক আছে না, কিন্তু অ্যাডভোকেট আফজাল, আমি জানতে চাইছিলাম যে কোনো কিছু আপনি 20 সেকেন্ডে যদি বলেন যে কোনো কিছু আসলে বিএনপির উপর দায় চাপানোর জন্য। না, আমরা কখনো বিএনপির উপর দায় চাপাই না, কিন্তু দায় চাপানো হয় তখনই যখন এই যে যারা সন্ত্রাসী আচরণ করে, যারা মানুষ পুড়ে, পেট্রোল বোমা দিয়ে মানুষ পুড়ে, এই সকল মানুষগুলো যখন তদন্তের মাধ্যমে আমরা যখন দেখি আইন প্রকারী সংস্থা তাদেরকে ধরে, যখন তাদেরকে রাজনৈতিক পরিচয়টা তাদেরকে বের করা হয়, তখন দেখা যায় যে এরা
কোনো না কোনো সময় বিএনপি করেছে, কোনো না কোনো সময় শিবির করেছে। সুতরাং ওই এরকম কি আন্দোলনটা পাওয়া যায় যে কিন্তু- বর্তমানে আওয়ামী লীগ করছে, এরকম কেউ ছাত্রলীগ করেছে, যুবলীগ করেছে, হ্যাঁ, যদি এরকম কেউ থাকে তার এরকম বিরুদ্ধে কেউ ব্যবস্থা কেউ হবে। করে তার বিরুদ্ধে ব্যবস্থা অপরাধের নেওয়া হচ্ছে। বিরুদ্ধে ব্যবস্থা মানে নেওয়া আমরা হবে, আমরা সেটাই দেখেছি হবে। অবশ্য যে অপরাধ অপরাধী। বিশ্বজিতের ক্ষেত্রে রাষ্ট্র- ছাত্রলীগ করেছে, সেটি ব্যবস্থা নেওয়া হয়েছে। নেওয়া হয়েছে, ফাঁসি হয়েছে। যাই হোক, অ্যাডভোকেট আফজাল, আমরা ডক্টর কি সায়াদ, ব্যারিস্টার শাহজাহান পাটোয়ারি, জনাব জোনায়েসাকে আমি খুব দুঃখিত। এই ছিল আজকে বাংলাদেশে দেখা হচ্ছে আগামীকাল এই সময়। আপনাদের সবাইকে ধন্যবাদ এবং শুভরাত্রি।